আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট মহসিন রশিদ তিনি এই ট্রাইব্যুনালের কর্মকাণ্ড নিয়ে বেশ কিছু মন্তব্য করে যাচ্ছেন, বা এই ট্রাইব্যুনাল বৈধতা চ্যালেঞ্জ করে রিটও করা হয়েছে। জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তার বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়েছিল। 8টি অভিযোগের মধ্যে বেশ কয়েকটি প্রমাণিত হয়েছে বলেও ধরে নিয়ে তাকে এই সাজা নির্ধারণ করা হয়েছে। দর্শক খেয়াল করে দেখবেন যে এই সাজার মধ্যে একটি অভিযোগ এরকম রয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে সেনাবাহিনী পাঠানো হচ্ছে, বোমারু বিমান পাঠানো হয়েছে, বোমা মেরে আন্দোলনকারীদের প্রতিহত করা হবে। এবং ইনুর বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ রয়েছে। তার নিজের নির্বাচনী এলাকায় সেখানেও 6 জনকে হত্যার তিনি নির্দেশ দিয়েছেন, এরকম অভিযোগগুলো করা হয়েছে। এই ট্রাইব্যুনালের রায় নিয়ে বা এই ট্রাইব্যুনালে এই বিচার নিয়ে আমাদের নিজেদের সরাসরি মন্তব্য করার সুযোগ কম, কারণ বাংলাদেশে থেকে, যেখানে বাংলাদেশে ইতিমধ্যে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলে দিচ্ছেন যে শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করা যাবে না এবং এটা আদালতে নিষেধাজ্ঞা আছে, ফলে আমরা নিজেরা প্রশ্ন তুলতে চাই না। তবে যারা আইন অঙ্গনের মানুষ, সিনিয়র মানুষ, কয়েকদিন এর আগে আপনারা জানেন যে অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি একটা মন্তব্য করেছেন। সেই মন্তব্যের জন্য তার বিরুদ্ধে আদালত মামলা আনা হয়, মামলা রুজু হয় এবং তাকে আদালতে ডেকে পাঠানো হয়। তিনি সরি বলে কোনোভাবে রক্ষা পেয়েছিলেন। তারপরে রিসেন্টলি অ্যাডভোকেট মহসিন রশিদ তিনি এই ট্রাইব্যুনালের কর্মকাণ্ড নিয়ে বেশ কিছু মন্তব্য করে যাচ্ছেন, বা এই ট্রাইব্যুনাল বৈধতা চ্যালেঞ্জ করে রিটও করা হয়েছে। সেসব ভিন্ন বিষয়ে হাসানুল হক ইনুর ওয়াইফ তিনি আনোয়ার হক ইনু তিনি ইতিমধ্যে বলেছেন যে এই যে বিচারটা করা হয়েছে, যে রায়টা দেওয়া হয়েছে, এটা প্রভাবিত রায়, চাপিয়ে দেওয়া রায়, এর বিরুদ্ধে আপিল করা হবে। বিচারিক প্রক্রিয়ার মতো চলবে, সে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। খেয়াল করে দেখবেন হাসানুল হক ইনু অ্যারেস্টেড, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন অ্যারেস্টেড, এই দুজন গ্রেফতারকৃত আসামি আছে। কিন্তু এই জুলাইয়ের ঘটনায় জুলাই বিরোধীদের মূল যে টার্গেট শেখ হাসিনা বা সজ্জামান কামাল, তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় আছে, তারা পলাতক আছেন। তাদেরকে ধরার কোনো শক্তি, সামর্থ্য আর চেষ্টা এখন আর বোধহয় বাংলাদেশ সরকারের দিক থেকে নাই, এবং তাদেরকে ফিরিয়ে আনার কোনো রকম আশা বা চেষ্টা আর যে কোনো এক ফোঁটা বাকি রয়েছে বা এক ফোঁটা উদ্যোগ আছে, এটাও মানুষ ভালো বুঝে গেছে যে শেখ হাসিনাকে কোনো সরকার আর ইন্ডিয়া থেকে ফিরিয়ে আনতে পারবে কিনা। ফলে এক হাসানুল হক ইনু এই বয়সে, সুরুদ্ধ বয়স, তিনি এই মামলার রায়ে 10 বছর জেল খাটবেন। এটা হলো এখন পর্যন্ত নির্ধারিত। আপিলে গেলে পরে এই মামলার কি পরিণতি হবে না হবে, আপিলে আরও যখন পয়েন্ট টু পয়েন্ট আলাপ হবে, সেইটা আপিলের বিষয়বস্তু। কিন্তু এখন পর্যন্ত টার্গেটটা আমরা যদি বলি যে শেষ পর্যন্ত খড়গটা কার উপর দিয়ে গেল, যারা বড় বড় হত্যাকর্তা, যাদেরকে এই এখন জুলাই পক্ষের লোকজন টার্গেট করেছে, তাদের কাউকে কিন্তু ধরার কোনো সামর্থ্য আর তাদের রইল না। লোক তারা এই হাসানুল হক ইনুরা, তাদের মতো লোক এখন বলির পাঠা হবেন। তাদের উপর দিয়ে চালিয়ে দিয়ে বলা হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার করা হচ্ছে, জুলাই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, হ্যান ত্যান। ইতিমধ্যে আলাপ উঠেছে, এই প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টাই তার প্রেস কনফারেন্সে বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বলার চেয়ে অপেক্ষা করতে হবে যে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হচ্ছে, সেই বিচারে আওয়ামী লীগ দলীয়ভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে কিনা বা মানবতা বিরোধী অপরাধ করেছে কিনা, সেইটা চূড়ান্ত হওয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগের উপরে মূল কার্যক্রম হবে। অর্থাৎ একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে ভবিষ্যতে তারা কি করতে চায়। এই পর্যায়ে হাসানুল হক ইনুদের উপর দিয়ে যে খড়গটা যাচ্ছে, এই খড়গটার মধ্যে দিয়ে এই ট্রাইব্যুনাল এবং বিচার প্রক্রিয়ার সর্বশেষ অবস্থান কি হতে পারে, এটা বোধহয় অনেকটা পরিষ্কার হয়ে গেল। সব বাতিল, বাতিল মানে ইসলামের পরিভাষায় যা বাতিল, সব বাতিল। এবং
রাজাকার আলবদরদের হোলসেলার হচ্ছে এই জামাত। এটা কিন্তু আমি বলি নাই, রাজাকার আলবদরদের হোলসেলার, এটা তো সবাই জানে। এই যে জমিয়তের এক নেতা কি বলেছে শোনেন, কি বলে একটু শোনেন। এই 5 বছরে জামাতের কাপড় খুঁটে তুলি ফেলবো। এদের সব নাগাসত দুনিয়ার মানুষের সামনে আমরা করে দেবো ইনশাআল্লাহ। এদের তরক্কির জিন্দগি শেষ, এখন জওয়াল আসবে। সব বাতিলের হোলসেলার হইল আপনার জামাত শিবিররা। যত বদতমিজি দুনিয়াতে আছে আর যত বাতিল আছে, এই সারা বাতিলকে একসাথে করে খালোয়া বানানি হয়েছে, তার নাম হইল জামাত শিবির। জামাত শিবিরটা কি মানুষকে সতর্ক করতে হবে, জামাত শিবির যে বাতিল এটা কি মানুষকে আপনার সতর্ক করতে হবে, এত বেশি লিখতে হবে, এত বেশি বলতে হবে যে তাদের এই সাইক্লোন যেন আমরা উল্টাই দিই। ইলেকশন হয়েছে না, সাইক্লোনের আপনার এমন সাইক্লোন উঠাইছে যে বিএনপি কে একদম পোষাইয়া আপনার হরহইল বানাই ফেলছে। এই অবস্থায় জমিয়তের কারনামা আর জমিয়তের উদ্যোগে ওলামা সম্মিলন করে আমরা পুরো বাতাসের আপনার স্রোত আপনার উল্টাই ফেলছি। আজকেও আমরা তো এই সিদ্ধান্ত সবাই নিতে হবে, এই 5 বছরে জামাতের কাপড় খুঁটে তুলি ফেলবো। জি, সব নাগাসত দুনিয়ার মানুষের সামনে আমরা করে দেবো ইনশাআল্লাহ। এদের তরক্কির জিন্দগি শেষ, এখন জওয়াল আসবে। আমি যখন জামাতের বিরোধিতা করতাম, হাইরে মৌলবীদের গালাগালি গো। এখন দেখছেন তো, আমি যাহা বলি তাহা অনেক বুদ্ধিজীবীরাও বলা শুরু করে, আজকাল মৌলবীরাও বলা শুরু করেছে। জামাতের সমালোচনা করার কারণে আরই বড় কাফের, মুরতাদ, নাস্তিক, হিন্দুর দালাল, ভারতের দালাল, কত কথা। এই মৌলবীও কি ভারতের দালাল, হিন্দুর দালাল? এই জমিয়তের এই নেতা কি ভারতের দালাল? এর আগে আপনারা জানেন যে মাহিবুল্লাহ বাবু নগরী, হেফাজতের বর্তমান আমির, তিনি জামাতের নিয়ে কি বলেছেন, যে জামাত হচ্ছে কাদিয়ানি সহ যত ফেরকা আছে ইসলামের তার চেয়েও খারাপ, বলে নাই? তবে এই মৌলবীরাও বদমাইশ কম না, এরা কিন্তু 71-এ জামাতের ভূমিকা নিয়ে কখনো কথা বলবে না। যে 71-এ জামাত হত্যা করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, এগুলো নিয়ে বলবে না। 71-এ জামাত রাজাকার তৈরি করেছে, আলবদর তৈরি করেছে, আল শামস তৈরি করেছে। আল শামস কি জানেন? এই বিহারিদের তৈরি করা হয়েছিল, অবাঙালিদের নিয়ে গঠন করা হয়েছিল, তার বেশিরভাগ ছিল আল শামস। কমরেড আনু বিহারীরা সে আল শামসদের পক্ষে দেখলাম, তাদের মানবাধিকার নিয়ে ব্যাপক চিন্তিত হয়। সিংকুবা আনু বিহারী, কমরেড আনু বিহারী দেখলাম। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যখন নির্যাতিত, নিপীড়িত হয়, তখন আবার ওটা দেখবে না। এরা এই সিংকুবামদের উস্তাদ ফটমাজহার বলবে জামাতের সমালোচনা করা হারাম, মানে শুধু জামাতের সমালোচনা করবেন, তাইলে আপনি সেটা হচ্ছে ফ্যাসিজম। আর বাংলাদেশের অর্ধেক মানুষের দল যারা এতবার ক্ষমতায় ছিল, যেই দলটাই বাংলাদেশ সৃষ্টি করলো, সেই দল নিষিদ্ধ হওয়া খুব আরাম। সেই দল নিষিদ্ধ হওয়া ফ্যাসিজম না। তো এটা যে আল্ট্রা ফ্যাসিজম, এটা আবার চিঙ্কু বামেরা, ফ্রড মাজহার তার সেলারা মানতে নারাজ। অথচ ফ্রড মাজহারের সেলারা কিন্তু সারা বাংলাদেশে বড় জোর 500, সারা বাংলাদেশে। এরা কিন্তু হিরা আলমের সাথে ইলেকশন করলে জামানত হারাবে, এই চিঙ্কু বাম বাংলাদেশে যত আছে। কিন্তু তারাই কিন্তু আবার আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য একেবারে বেচেইন, এবং এটা নাকি গণতান্ত্রিক। এই হলো অবস্থা। শিরোনামটা আপনারা দেখেছেন যে মৌলভী সাহেব বলেছেন, জমিয়তের মৌলভীরা বলেছেন জামাত হলো সকল বাতিলের হোলসেলার। জামাত শুধু সকল বাতিলের হোলসেলার না, বাংলাদেশের যত আকাম কুকাম হয়, সন্ত্রাস হয়, হামলা হয়, আওয়ামী লীগ বিএনপি, বিএনপি বিএনপি, বিএনপি আওয়ামী লীগ, আওয়ামী লীগ বিএনপি, ছাত্রলীগ যুবলীগ, নিজেরা মারামারি করে দেয়। এর পিছনেও দেখবেন ছাত্রদল ছাত্রলীগ, যুবলীগ যুবদল, এবং যুবলীগ ছাত্রলীগ ছাত্রদল যুবদল যে মারামারি কাটাকাটি করে, এর পিছনে সন্ত্রাসের পিছনেও দেখবেন জামাতের শিবিরের হাত আছে। এটা আমি বহু আগে থেকে বলে আসছি, এবং এটা আমি গবেষণা করে প্রমাণ করে পেয়েছি আমি, যেগুলো সব কিছুর পিছনে কোনো না কোনোভাবে জামাত ইন্ধন যোগায়। দেখবেন যে জামাতের আত্মীয় হয় বিএনপিতে আছে, জামাতের আত্মীয় দেখবেন আওয়ামী লীগে আছে, জামাতের আত্মীয় দেখবেন ছাত্রলীগে আছে,
জামাতের আত্মীয় দেখবেন ছাত্র শিবিরে আছে। এখন বুঝতে পারছেন তো, তারা সুন্দরভাবে কাজটা ঘটায়। এটা বহুভাবে দেখেছি। আপনি শিবিরের মধ্যে ছাত্রলীগ দেখছেন, ছাত্র দলে শিবির দেখেন, আপনি শিবিরের ভিতরে ছাত্র দলে পাবেন না, ছাত্রলীগে পাবেন না, কিছুই পাবেন না। কিন্তু ছাত্রলীগ ছাত্র দলের ভিতরে আপনি শিবির পাবেন। আপনি আওয়ামী লীগের ভিতরে, বিএনপির ভিতরে, জাতীয় পার্টির ভিতরে, এমনকি বামপন্থী দলগুলোর ভিতরে আপনি জামাত পাবেন। কিন্তু জামাতে ইসলামের ভিতরে আপনি একটা বামপন্থী পাবেন, জামাতে ইসলামের ভিতরে একটা বিএনপি পাবেন, আওয়ামী লীগের ভিতরে একটা জামাতের ভিতরে একটা আওয়ামী লীগ পাবেন, জামাতের ভিতরে একটা বিএনপি পাবেন না। জামাতের ভিতরে একটা জাতীয় পার্টি পাবেন না। কারণ তারা সেখানে বেছে বেছে নেয়, পরীক্ষিত, তাদের সব সেকে নেয় চালনি দিয়ে। কিন্তু আওয়ামী লীগের ভিতরে আপনি জামাত পাবেন, বিএনপির ভিতরে আপনি জামাত পাবেন, জাতীয় পার্টির ভিতরে আপনি জামাত পাবেন, বামপন্থীদের ভিতরে আপনি জামাত পাবেন। বিশ্বাস না হয় আমার কথা আজকে থেকে আপনি খোঁজ নেন। এখন তো প্রকাশ্য, এখন ধরা তো সহজ, যখন গোপন ছিল তখনই আমরা খুঁজে খুঁজে বের করি। ছাত্রলীগের ভেতরে আপনি শিবির পাবেন, ছাত্র দলের ভেতরে শিবির পাবেন, ছাত্র ইউনিয়নের ভেতরে শিবির পাবেন। কিন্তু ছাত্র শিবিরের ভেতরে আপনি ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র ইউনিয়ন পাবেন না। যুব দলের ভেতরে আপনি জামাত এবং শিবির পাবেন, যুব দলের ভিতরে জামাত এবং শিবির পাবেন। কিন্তু আপনি শিবির এবং জামাতের ভিতরে আপনি যুব দল, ছাত্র দল, যুবলীগ পাবেন না, ছাত্রলীগ পাবেন না। কেন? কারণ তাদের হিসাব আলাদা। তো জামাত এই যে আমি জামাতের বিরোধিতা করি, আমাদের জামালপুরে জামাত 1200 কোটি টাকা হাই কোম্পানির নাম দিয়ে ডেস্টিনির মতো, ওই কি যেন নাম আরো বলে, ওইগুলো বিভিন্ন যে হাই কোম্পানি বানানো, ওইগুলো বানিয়ে 1200 কোটি টাকা মেরে দিয়েছে। তারপর আমাকে সরষেবাড়িতে 46,000 ভোট পেয়েছে জামাত। কতবার বাটপার দেখেছেন তো? বাংলাদেশের জনগণ হইলো বাটপার। এরকম একটা বাটপার 1200 কোটি টাকা মেরে দিল। এই মাদারগঞ্জ থেকে 1200 কোটি টাকা মেরেছে, জামালপুর মাদারগঞ্জ থেকে, আমাদের সরষেবাড়ি উপজেলা বাসা। এর এনে মিছিল হয়েছে 1000, 1500, 2000 লোক মিছিল করেছে। তারপরেও জামাত সরষেবাড়িতে 46,000 ভোট পায়। এদেশে মানুষও 1 নম্বর পাত্রা। এই 1200 কোটি টাকা যদি বিএনপি মারতো, থাকতে পারতো না, ইলেকশনে পাশই করতে পারতো না। ওই অঞ্চলের বিএনপি ভোটও পাইতো না, পাশ করতে জামাত হারে পেত। কিন্তু এই জামাতিরা, মানে বাংলাদেশের মানুষও কিন্তু ফাত্রা কম না। আপনি শুধু রাজনৈতিক নেতাদের ফাত্রা মনে করেন, এই দেশের জনগণ কম ফাত্রা না। 46,000 ভোট আমাদের সরিষাবাড়িতে জামাত পেয়েছে, আমাদের সংসদে। ওটা হলো বিএনপির ঘাঁটি। 46,000 ভোট কিভাবে পেল? অথচ 1200 কোটি টাকা মেরে দিল। যারা মেরে দিয়েছে ওই সংস্থার উকিল, ওই সংস্থার যে ওই যে এই বাটপার 420 সংস্থার নাম কি আবার একটা কি যেন নাম, একটা আরবি নাম, সব আলাকাবা পাকাবা এরকম নাম, ঠিক আছে? আলকুদ, মক্কা, মদিনা, এগুলো নাম দেয় বাটপারেরা। এবং এটা সে ওই সমস্ত বাটপারদের উকিল ছিল। তারপর সে 46,000 ভোট পাইছে আমাদের সরিষাবাড়িতে। জনগণ কম ফাত্রা না। কিভাবে এই 1200 কোটি টাকা মেরে তারা রাস্তাতে কিভাবে ঘুরে? যেখানে 5,000, 10,000, 50,000, 2, 4, 5 লাখ টাকা মেরে দিলে তার গলায় গামছা বাঁধায়। কেন জামাতিদের জামালপুরে বানলো না? কি কারণে? আপনারা ভাবছেন এটা বানাবে দেন, মিছিল দেখায় আপনাদের জামাতিদের বিরুদ্ধে। আমাদের জামালপুরে যে মিছিল হয়েছে, এই জামাতিদের আল্লাহকাবা জামাতিদের বাটপার, আপনি খবর দিবেন যে জামালপুরে জামাত নেতার হাই কোম্পানির ব্যাপার দিবেন, দিলে আপনি পেয়ে যাবেন। আপনি শুধু লিখবেন যে জামালপুরে, মাদারগঞ্জে বা জামালপুরে জামাত নেতাদের অর্থ আত্মসাৎ, এগুলো নিয়ে দেখবেন প্রচুর নিউজ আছে এবং ভিডিও, হাজার হাজার মানুষ মিছিল করেছে। কিন্তু তাদেরকে 46,000 ভোট দিয়েছে এই দেশের মানুষ। আপনি ইসলামে তো আছে যে অন্যায় যে করবে তার সমর্থন করাও তো আপনার অন্যায়কারী। এইরকম বাটপারদের বললামই তো, 5 লক্ষ টাকা যদি কেউ মেরে দেয় জামালপুর জেলায় কোথাও কোন অঞ্চলে সে থাকতে পারবে না, তার গলায় গামছা বাঁধবে। আর তার বিরুদ্ধে মিছিল করেছে পুলিশ, তার পক্ষে ডিসি তার পক্ষে নিয়েছে। তারপর বাংলাদেশের সরিষাবাড়িতে আবার ভোট দিয়েছে এই বাটপারেরা।
এই বাটপারদের ভোট দিতে, যারা ভোট দিয়েছে এরা তো কম বাটপার না, এরকম প্রতারণা করে কিভাবে ভোট দেয় আপনি আমাকে বলেন। যারা সরাসরি 1200 কোটি টাকা মেরে দিল, আপনি তাদের কিভাবে ভোট দিলেন? এটা জামালপুরে ঘটেছে। আপনি তো ভোট দিতে পারেন না তো, একটা বাটপারকে আপনি দেখে আর বলবেন যে বাংলাদেশ, এরা এবার ইসলামী আইন বাস্তবায়ন করে, এই জামাতিরা আবার ইসলামী আইন, আল্লাহর আইন কায়েম করতে চায়। বিরোধী দলে থাকতে 1200 কোটি টাকা মারা শেষ জামালপুরে, হাই হাই কোম্পানির নাম দিয়ে। আওয়ামী লীগের কোন নেতাটাই মেরেছে 1200 কোটি টাকা? বিএনপির কোন নেতাটাই হাই হাই কোম্পানি নাম দিয়ে 1200 কোটি টাকা মেরেছে? তারপরে যে আরেকটা আছে না, চরমানের পীরের কি যেন একটা দুইটা ছিল বক্তা, তারা হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে হাউজিং কোম্পানির নামে। তারাই লম্বা লম্বা কথা বলে দেশে ইসলাম কায়েম করবে। আপনি যে জমিয়তের নেতা যে বললেন যে জামাত শুধুমাত্র বাতিলের না, জামাত শুধুমাত্র বাতিলের হোলসেলার না, জামাত এই দেশের স্বাধীনতা পাকিস্তানিদের হোলসেলার, জামাত এই দেশের পাকিস্তানি চেতনার হোলসেলার, জামাত রাজাকারদের হোলসেলার, আল বদরদের হোলসেলার, আল শামসদের হোলসেলার। এটা আবার মৌলভী সাহেবের, আবারও বলছি, এটা মৌলভী সাহেবের ওই কথাটা বলবেন না, তাহলে ওই কিছুটা সিটা ফোটা তো মৌলভীদের ওপরে ওপরে, আর আবার জাতে মাথা তাহলে ঠিক। 71 জামাতের ভূমিকা নিয়ে কোনো মৌলভী কথা বলবে না, শুনেছেন কোনো দিন? বলবে না। বিএনপির 2-4 জন যাও বললেই দেখবেন যে তারা কাফের ফতোয়া দেওয়া শেষ, তার জানাজা পড়াবে না। এই আর আওয়ামী লীগ বললে তো, আওয়ামী লীগ যখন বলে জামাত আলবদর রাজাকার ছিল, কই চেতনা আর মার্কেটে চলবে না। কিন্তু পাকিস্তানি চেতনা ঠিকই চলে, 47-এর চেতনা চলবে, কিন্তু 71-এর চেতনা এই বাংলাদেশে চালাইতে দিবে না জামাত। আর এই দেশে জনগণ কম ফাতরা না, আমি দুঃখিত এই কথাটা বলবো, আপনারা ফাতরা না। 71-এ যে মানুষটা, যে সংগঠন 30 লক্ষ মানুষ হত্যা করলো, সেই দল নিষিদ্ধ না হয় আওয়ামী লীগ নিষিদ্ধ, আপনারা কথা বলেন না। যে জাতি যেমন, তার উপরে শাসকেরা আসে তেমন। একটা মানুষ কথা বলেন না কেন? আওয়ামী লীগের বিরুদ্ধে 1500 হত্যা অভিযোগ, তার মধ্যে 800 ভুয়া, ওই 800-র মধ্যে আবার 400 জিন্দা শহীদ ফেরত আসছে। আচ্ছা ধরে নিলাম 800 না 1500 মেরেছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের কারণেই মারা গেছে, ধরে নিলাম 30 লক্ষ যারা মেরেছে এই দেশে, আপনারা আবার তো রাজাকার আলবদর বলেন না 30 লক্ষ না 3 লক্ষ, ধরে নিলাম 3 লক্ষ মারছে। 3 লক্ষ মানুষ কি কম? 1500 মারার জন্য যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে পারে, ছাত্র নিষিদ্ধ হইতে পারে, তাহলে আপনাদের ভাষায় 3 লক্ষ মারার জন্য কেন নিষিদ্ধ হবে না জামাত এবং শিবির? কি কারণে হবে না? আবার জামাতের আরেক বাটপার বলে আমরা তো 71-এর শিবির না, আমরা হলাম 77-এর শিবির। মালেকের নামে, ওই যে শিবিরের নেতা মালেকের নামে শহীদ দিবস পালন করে কেন? ও আদা খাওয়া, তার ঝোল খাওয়া না, কজ আদা খাই, আদার ঝোল খাই না, অথবা আদার ঝোল খাই আদা খাই না, বলে বাটপারি জনগণ বুঝে। কিন্তু এই দেশের জনগণও কম ফাতরা না, আমাদের সরিষাবাড়ির মানুষ আরো বেশি ফাতরা। তার জন্যই ওই বাটপার সংগঠনের যে যারা এই যে 1200 কোটি টাকা 1500 কোটি টাকা মেরে দিয়েছে, তাদের পক্ষে যে উকিল, সেই উকিলকে কিভাবে 46,000 ভোট দেয়? আপনার আওয়ামী লীগের উপরে রাগ করে আপনি বিএনপির ভোট দিতেন, মানে নিলাম, তাও বিএনপির উপরে রাগ করে ভোটই দিতে যাইতেন না, জামাতের ভোট দিলেন কেন? দাল মেঘুজ কালা হয়। আবার জামাতের সামসারা আছে না, আর কয় কি আরো ভোট পাইতো, আরো ভোট, এটা তারা মনে করে। অবশ্য আওয়ামী লীগ থাকলে তারা এই ভোটটা পাইতো না, তারা 1000-10 ভোট পাইতে পারতো। কিন্তু এই বাটপারদের মানুষ ভোট দেয়, জামাতি বাটপারদের মানুষও ভোট দেয়। 1500 কোটি টাকা মেরে দেওয়ার পরেও জামালপুর জেলায় যদি কোনো বিএনপি আওয়ামী লীগের নেতা 1200-1500 কোটি টাকা মারতো, তার বিরুদ্ধে অভিযোগ, আর তার পক্ষে উকিল থাকতো, সেই লোক প্রার্থী তাদেরকে ভোট দিতে এলাকায় ঢুকতে দিত না। কিন্তু হয়েছে জামাত দাঁড়িয়ালা টুফিয়ালা বেহেস্তে সেলসে, যদি বাই চান্স বেহেস্তে নাম কেটে দেয়, মানে এদের কাছে জামাত হলো আল্লাহ রসুলের উপরে। আসলে তাও না, 71-এর মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা সারা দেশে স্প্রেড করেছে, জামাত এটা সক্ষম হয়েছে। বিএনপির পৃষ্ঠপোষকতা, বিএনপির কাঁধে চড়ে বাংলাদেশে জামাতে তাদের 71-এর বিরোধী যে অবস্থান, সেটাকে উল্টে 47-এর চেতনা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। আওয়ামী লীগ এই জায়গায় ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা স্প্রেড করতে পারে না, জামাত যেভাবে 47-এর চেতনা স্প্রেড করেছে, এটা তাদের ব্যর্থতা, এটা মেনে নিতে হবে এই সত্য। নইলে 3%, 2 থেকে 3% একটা সমর্থিত মানুষের সমর্থন পাওয়ার দল কিভাবে 70টা আসন পায়? এখন বলবেন এটা ওয়াকার দিস, ওয়াকার এই সাহসী পেত না। যদি এই দেশে স্বাধীনতায় অন্য দল আসতো, কিন্তু এরা পারতই না যদি এই দেশের মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করা হইতো। কিন্তু জামাত তাদের আর্থিক অবস্থান থেকে,
তাদের শক্তিশালী, বাংলাদেশ না সারা পৃথিবীতে এই পৃথিবীতে যে সমস্ত দলগুলো খুবই অর্থনৈতিকভাবে শক্তিশালী তার মধ্যে জামাত একটা। আপনি দেখেন না যত ব্যাংক আছে সব ব্যাংকে দেখবেন জামাতের লোক। আওয়ামী লীগের মালিকানা ব্যাংক যা আছে, বিএনপির মালিকানা ব্যাংক আছে, ওইখানেও দেখবেন অর্ধেক জামাতি, অর্ধেক লোক জামাতি। বিশ্বাস হয় না আমার কথা? খোঁজ নিয়ে দেখেন। বাংলাদেশের সোনালী ব্যাংক আছে না সরকারি, এর মধ্যে দেখবেন অর্ধেক জামাতি লোক। আপনি জানেনই না, তারা জামাত বানাই ফেলছে। আর জামাতের যে ব্যাংক আছে ওখানে একটাও বিএনপি আওয়ামী লীগ পাবেন না, একটা, নট এ সিঙ্গেল ওয়ান। না বিএনপি পাবেন না আওয়ামী লীগ পাবেন, কাউকে আপনি খুঁজে পাবেন না। কারণ কি? কারণ জামাতিরা অন্যদের মুসলমানই মনে করে না, তারা তো আওয়ামী লীগের মুসলমান মনে করে। বাংলাদেশ আওয়ামী লীগ নিজেদের মুসলমান প্রমাণ করার জন্যে, ভাই আপনি মুসলমান এটা আপনাকে প্রমাণ করতে হবে কেন? আপনি মুসলমান, আপনি জানেন না আপনার ইমান আছে। জামাতের কাছে আপনার ইসলামের পরীক্ষা দিতে হবে, আপনার আল্লাহ খুদা নবী রাসূলকে জামাত। আপনি জামাতকে প্রমাণ করার জন্যে, যে জামাতের প্রমাণ করার জন্যে আপনি মুসলমান এটা জামাতের প্রমাণ করার জন্য কত চেষ্টা আপনি করেন, কিন্তু জামাত কিন্তু কোনোদিনই চেষ্টা করে নাই আপনাকে যে তারা স্বাধীনতার পক্ষে এটা প্রমাণের জন্য কোনোদিন চেষ্টা করে নাই, বরং বিরোধিতা করেছে, প্রকাশ্য বিরোধিতা করেছে, গোপনে তো বিরোধিতা করেই। তারা কিন্তু কোনোদিন আপনার কাছে পরীক্ষা দিতে আসে নাই, তার দেশপ্রেম আছে, কিন্তু আপনাকে তাকে যে ইসলাম প্রেম শিখাইতে হয়, আপনার যে মুসলমান এটা প্রমাণের জন্য জামাতের জন্য অনেক কিছু আপনার করতে হয়। কেন ভাই এত কনফিডেন্টের অভাব কেন যে আপনি মুসলমান? জামাত তো আপনার কোনোদিন মুসলমান মনে করবে না। বাংলাদেশ আওয়ামী লীগ যদি 500 না 5000 মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, তারপরে তো বাংলাদেশের কোনো জামাতে ইসলাম আওয়ামী লীগদের মুসলমান মনে করবে না। মাদ্রাসায় যারা পড়ে তারা আওয়ামী লীগকে মুসলমান মনে করে না। এখন বলবেন মাদ্রাসা লোক তো আওয়ামী লীগ করে, ওটা হলো তাদের নাটক। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে তারা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবে সুবিধা নেওয়ার জন্য। কিন্তু মাদ্রাসায় যারা পড়ে, অনেকে যখন আমরা মাদ্রাসা নিয়ে সমালোচনা করি, আওয়ামী লীগের লোক সেইটা যায় আমাদের উপরে। অনেক আওয়ামী লীগের লোক সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, জমি দান করেছে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসা হুজুরদের বেতন দেয়, খাওয়ায় দাওয়ায়। কিন্তু আপনি কি জানেন যে আপনারা যে সে মুসলমান মনে করে না? এই কথা বললেও আমাদের উপর রাগ করে ফেলে আওয়ামী লীগ। বিএনপির লোকজনদেরকে আজকাল তারা মুসলমান মনে করে না, অলরেডি বলে ফেলেছে যারা গণতন্ত্র চায় তারা হচ্ছে কাফের বলা শুরু করে দিয়েছে। দেখেন আপনি বিএনপি গণতন্ত্র চায় না, বিএনপির যেখানে কাফের ঘোষণা করেছে, আগে তো শুধু কমিউনিস্টদের কাফের বলতো, নাস্তিক বলতো, তখন কমিউনিস্টদের কাফের বলতো না, বলতে নাস্তিক। ইসলামে হারাম কমিউনিজম, তারপরে কি বললো? সমাজতন্ত্র হারাম, তারপরে কি বললো? এইবার বলতেছে গণতন্ত্রই হারাম। আস্তে আস্তে শক্তি যত বাড়বে, তারপরে যে আফগানিস্তানের মতো, কালকে যদি আফগানিস্তানের মতো হয় যে এটিএম আজহারুলের মতো জঙ্গি তারেক রহমানের পাশে দাঁড়িয়ে থাকে, ফটো সেশন করে, এই জঙ্গিরা যখন ক্ষমতায় আসবে, এই তারেক রহমানদেরও কিন্তু জায়গা থাকবে না, এই মির্জা ফখরুল সাহেবদেরও কিন্তু জায়গা থাকবে না। তখন একটা দল থাকবে যে আফগানিস্তানে যা তাই, তখন আবার ওটা ইসলামের পক্ষে ফতোয়া দিয়ে ফেলবে যে এই জন্য এটা জায়েজ। দেখতেছেন না যে তারা যদি কারোর সাথে লাম্পট্য করে, কারো পেট বাজায় এবং সেই পেট বাচ্চা নষ্ট করে, ধরা পড়লে বলে এটা আল্লাহর রসুল এবং নবীরা করতো, সাহাবারা করতো। এখন শুধু আল্লাহর নামে আনতে পারতেছেন তাদের। এখন মোটামুটি কয়দিন পরে দেখবেন তারা যখন বড় বড় অপরাধ করবো, এই জামাতিরা, শিবিরেরা, তখন দেখুন বলবে আল্লাহ ওইটা করছে, আল্লাহর নামে আনবে। আর কয়দিন পরে আপনি আওয়ামী লীগ হয়ে যতই মাদ্রাসা বানান, আপনাকে তারা মুসলমান মনে করে না রে ভাই। আপনার যতই পাশে বসে থাকুক, আপনার বন্ধুত্ব দেখাক, আপনি যদি আওয়ামী লীগ করেন, আপনার পাশে জামাত থাকে, সে আপনার যত খাতিরের হোক, বন্ধু হোক, আত্মীয় হোক, আপনারা সে মুসলমান মনে করে না। একদিন খোঁজ নিয়ে দায়িত্ব নিয়ে বললাম এই কথা। তাগুত বলে তারা, জামাতারা বলে এগুলো হলো তাগুত, গণতন্ত্রকে তারা বলে তাগুত। তাগুত মানে বুঝান, একটু খুঁজে নিয়েন তাগুত কি। এটা হলো তাগুদের শক্তি। জামাতারা মনে করে তারাই একমাত্র মুসলমান, তারাই একমাত্র ইসলামের খেদমতগার। এমন ইসলামের খেদমতগার যে হিন্দুদের দিয়েও তারা ইসলামের খেদমত করায়। কিভাবে? ওই যে কৃষ্ণনন্দীকে দাঁড়িপাল্লা মার্কে ইলেকশন করতে দিয়েছে। এদের তাকিয়ে বাজি বুঝবেন না। এরা যখন ইউরোপীয় ইউনিয়ন ধরবে বলে না 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 আমরা সরিয়ে আইন চাই না, আবার সংসদে গিয়ে বলবে সরিয়ে আইন যারা মানে না তারা গাবে। কত বড় বাটপার দেখেছেন তো? জামাত মানেই বাটপার। আপনি ঠাড়া পড়া মিথ্যা কথা যদি বলতে না পারেন, আপনি যদি গুপ্ত না মুনাফেকি না করতে পারেন, আপনি জামাত দিতে পারবেন। ওই যে জমিয়তের নেতার কথা তো শুনলেন, এর আগে হেফাজতের নেতা বলেছিল জামাত হইল সবচেয়ে ভ্রান্ত আকীদা এবং এরা কাদিয়ানির চেয়েও খারাপ, খ্রিস্টানের চেয়েও খারাপ বলেছিল। এই হেফাজতের নেতা বলেছিল। ওগুলো আপনারা সার্চ দিলেই পাবেন। জামাতের যে প্রতিষ্ঠাতা মওদুদী, তার পোলাপান জীবনে জামাতে অংশ নেয়নি।
জামাত নামের কোনো দল করে নাই। তারা বলেছে যে একজন মদখোর যেমন মাদক বিক্রেতা যেমন নিজের সন্তানকে মদ খাওয়া শেখায় না, তেমনি তার বাবা তাদেরকে জামাত ইসলামের রাজনীতি করা শেখায় না। এরা দেখবেন মাদ্রাসা বানায়, কওমি মাদ্রাসা। এই যে দেখবেন আবার 10,000 শিক্ষক নিয়ে দিতেছে কওমি মাদ্রাসা শিক্ষক। গানের মাস্টার তো বাদই, এখন কওমি মাদ্রাসার মানে পুরো দেশটাকে এখন বলৎকারী সেন্টার বানায় ফেলবে। সবে তো মাদ্রাসা বানাইছে, স্কুলগুলোকেও এখন মাদ্রাসা, যাতে বলৎকারী সেন্টার বানানো যায় সেই ব্যবস্থা করতেছে এই মুসলেখা সরকার। জামাত শুধু ইসলামের সকল বাতিল পন্থীদের হোলসেলার না, জামাত এই দেশের মুক্তিযুদ্ধ বিরোধীদের হোলসেলার, এটা মনে রাখতে হবে। এটা আবার হুজুরেরা বলবেন না, হুজুর অর্ধেক বলবে, কারণ হুজুরেরা তো মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না 71-এ। সুতরাং আবার দেখবেন চাপা মারে, ওই যে গাব গাছে একটা আছে না, এই দেশে কোনো হিন্দুরা জান দেয় না, আর জান বেটা তোর বেটা কয়টা মৌলবী জান দিছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কয়টা মৌলবী জান তো দেয় না, উল্টা জান নিছে। তারপরেও বাংলাদেশের মানুষ দেখবেন এই মৌলবীদের ব্যাপারে কথা বলতে রাজি না। আমি বারবার বলেছি, দেখবেন যে মুক্তিযুদ্ধের প্রসঙ্গে আসবেন, দেখবেন যে এই যে আপনি বারবার লেখছেন 71 যে জেনোসাইড অফ হিন্দু, এটা আমরা জানি, কিন্তু হিন্দুরা তো এটা দাবি করে না, তারা তো সামনে আসে না। আসতে বলেন না কেন, বলতে বলেন না কেন? ফেসবুকে লিখলে তো হবে না, মাঠে নামতে হবে। এখানে এসে আমার কমেন্টস করলে হবে না, এইখানে বললেই হবে, আপনাকে মাঠে নামতে হবে, মাঠে নেমে গেলে বলতে হবে। আপনি তত দাবি করেন না, লেখেন না, বলেন না, এখানে লিখলে হবে? এটা আমরা তো জানি, আমরাও বলি যে শেখ হাসিনা ফিরবে সেদিন এইসব চরিত্রহীন লম্পট জামাতি ফেরকা চিরকালের জন্য পঙ্গু করে না দিলে বাংলাদেশে, আগামীতে বাংলাদেশে এই জামাত, হেফাজত, এই জঙ্গি যারা এগুলো সব নিষিদ্ধ থাকবে, কোনো সন্দেহ নেই, কেউ ঠেকাইতে পারবে না, অবশ্যই নিষিদ্ধ হবে। এদের অর্থনৈতিকভাবে, এদের রাজনৈতিক অর্থনৈতিকভাবে এরা পঙ্গু হয়ে যাবে অলরেডি। আওয়ামী লীগ এবার ক্ষমতায় আসলেই, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবার ক্ষমতায় আসলে আর ভুল করবে না, কারণ তারা তো দেখেছে তো এদের শত্রুকে। মোল্লার মিলিটারি কোনোদিন আওয়ামী লীগের বন্ধু না, এটা আওয়ামী লীগ এখন বুঝেছে। যদি না বুঝে তাহলে আর একটা 5ই আগস্ট আসবে, তখন আর কেউ পক্ষ নেবে না আওয়ামী লীগের, কোনো না কথা বলবে না। এখন তো আওয়ামী লীগ নাই, এখন মিঙ্কুবামের কোনো মানবাধিকার সংস্থা নাই, এখন গণতন্ত্র দরকার নাই, জিনিসপত্রের দাম বাড়লেও সমস্যা নাই, চাকরি চলে গেলেও সমস্যা নাই, এখন বাংলাদেশের যে কোনো সমস্যা হলেও সমস্যা নেই, শুধু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গেলে সমস্যা। তখন কি এর দাম বাড়লো, কি এর দাম কমলো কিনা, এখন কোনো আন্দোলন নাই আর তাদের, কারণ আওয়ামী লীগ তো সহ্য করছে। আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট আন্দোলন করতে দেন, এখন তো আন্দোলনের নামলে চামড়া তুলে ফেলবে চিঙ্কুবামদের। আর কেন এরা আন্দোলন করবে? কারণ যারা আন্দোলন করবে, এখন তো আর বিরোধী দল নাই বাংলাদেশে, জামাত তো বিরোধী দল না। আমি বলেছি তো যে পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, যেখানে সরকারি দলও তারা, বিরোধী দলও তারা, স্বতন্ত্র তারা। সুতরাং মিছিল করবে কারা? 19 ঘর পাড়া, 20 ঘরই তারা, তো বিচার করে কারা? সুতরাং এখন কোনো আন্দোলন হবে না, এটাই স্বাভাবিক। এই চিঙ্কুবাম আজকে যদি শেখ হাসিনার আমলে কোনো বই নিষিদ্ধ হইতো, তাহলে কিন্তু চিকরি করে দিত এই দেশের মানবাধিকার কর্মী, লেখার স্বাধীনতা, বলার স্বাধীনতা, যারা চিকরি করে না। কিন্তু এখন যে বই নিষিদ্ধ, ইউনুস কিন্তু ক্ষমতায় নাই কাগজপত্রে, ইউনুসের বিরুদ্ধে বই লিখলে, সমালোচনা করে বই লিখলে সেই বই বাংলাদেশে নিষিদ্ধ। অদ্ভুত। এখন আর লেখার স্বাধীনতার দরকার নেই, লেখার স্বাধীনতা কেবল আওয়ামী লীগ আসলে দরকার, বলার স্বাধীনতা কেবল আওয়ামী লীগ আসলে দরকার, এখন আর কোনো স্বাধীনতার দরকার নেই। এখন চিঙ্কুবামেরও খুশি, ইউনুসের বই, ইউনুসের সমালোচনা মানে ইউনুসের নবী হয়ে গেছে, ব্লাসফেমি, এখন ইউনুস খোদা হয়ে গেছে, চিঙ্কুবামদেরও মোল্লাদেরও। আর বই এর বিরুদ্ধে লেখা যাবে না যে জামাত শুধুমাত্র এই ফেরকার, সকল বাতিল ফেরকার হোলসেলার নয়, জামাত এই দেশের সন্ত্রাসের হোলসেলার, জামাত এই দেশের জঙ্গিবাদের হোলসেলার, জামাত বাংলাদেশের জঙ্গিবাদের হোলসেলার, জামাত বাংলাদেশের যত ইসলামী সন্ত্রাসবাদের নাম দেখেন সবগুলোর হোলসেলার, জামাত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চেতনার হোলসেলার, জামাত পাকিস্তানি চেতনার হোলসেলার। শুধু তারা বাতিল ফেরকাতেই নয়। তাহলে আরেকবার শুনে এটা শেষ করি, কি বলেছিলেন সেই মৌলানা, আপনাদের আরেকবার শোনাই। এদের তরক্কির জিন্দেগি শেষ, এখন জওয়াল আসবে। এই 5 বছরে জামাতের কাপড় খুঁজতে তুলি ফেলবো। এদের সব নাগাসত দুনিয়ার মানুষের সামনে আমরা করে দেবো ইনশাআল্লাহ। এদের তরক্কির জিন্দেগি শেষ, এখন জওয়াল আসবে। সব বাতিলের হোলসেলার হইল আপনার জামাত শিবিররা। যত বদতমিজি দুনিয়াতে আছে আর যত বাতিল আছে, এই সারা বাতিলকে একসাথে করে খালোয়া বানানি হয়েছে, তার নাম হইল জামাত শিবির। জামাত শিবির থেকে মানুষকে সতর্ক করতে হবে, জামাত শিবির যে বাতিল এটা কি মানুষকে আপনার সতর্ক করতে হবে, এত বেশি লিখতে হবে, এত বেশি বলতে হবে যে তাদের
হয়েছে যে বিএনপিকে একদম পচাইয়া আপনার হরহইল বানাই ফেলছে। এই অবস্থায় জমিয়তের কারনামা আর জমিয়তের উদ্যোগে ওলামা সম্মিলন করে আমরা পুরো বাতাসের আপনার স্রোত আপনার উল্টাই ফেলছি। আজকেও আমরা তো এই সিদ্ধান্ত সবাই নিতে হবে, এই 5 বছরে জামাতের কাপড় খুঁটে তুলে ফেলবো। এদের সব নাগাসত দুনিয়ার মানুষের সামনে আমরা করে দেবো ইনশাআল্লাহ। এদের তরক্কির জিন্দগি শেষ, এখন জওয়াল আসবে। ক্ষমতায় দিতে পারে নাই, এরপরে যে তাফালি আর যে তৈরি আপনার করতেছে, ক্ষমতায় গেলে কি হইতো? আমাদের অনেক কর্মী আমরা কি পাইলাম না পাইলাম এটা তো এহসাস করবেন চোখ খুললে। ঘরে বসে এটার এহসাস হবে কেমন, এটা বুঝবেন কেমন? আমরা দেশকে এই আপনার করোনা থেকে বাঁচাইছি, এখন সব সময় সব জায়গায় জামাতকে খোলাখুলি বলতে হবে। মুসলমানদের ভিতরে ইহুদিয়ান নসল হইল আপনার জামাত। বুঝতে পারছেন তো, মুসলমানদের ভিতরে ইহুদিয়ান মুসলমান হইলো জামাত। বুঝতে পারছেন তো? এদের থেকে এই দেশ বাঁচাইতে হবে, দেশের স্বাধীনতা এদের কাছে আপনার, দেশের স্বাধীনতাও এদের কাছে আপনার নিরাপদ নয়, দেশের কোন ধরনের ইজ্জত আবরুও নিরাপদ নয়, দেশের অর্থনীতিও এদের কাছে নিরাপদ নয়। আর ইসলামের উলামায়ে কেরাম মাদারিসের তো কোনো নিরাপত্তাই নেই। কি করবে 28% মিলফিট। জি, বুঝতে পারলেন তো জামাত কি জিনিস? যে মুসলমানের ভিতরে ইহুদিয়ান মুসলমান হলো জামাত। এদের কাছে অর্থনীতি ঠিক নাই, নিরাপদ নাই, ইসলাম নিরাপদ না, এদের কাছে বাংলাদেশ স্বাধীনতা নিরাপদ। আমরা বললেই তো শুধু দোষ হয়ে যায়। শুনলেন তো আপনারা, জামাত থেকে সাবধান থাকুন। এই এরা হচ্ছে, আমার ভাষায় এরা হচ্ছে মুসলমানই না, এরা হচ্ছে মুহাম্মদের উম্মত না, এরা হচ্ছে মগা মৌদুদির উম্মত। এই যে মৌদুদি ছিলেন তো, মৌদুদি পাত, সেই মগা মৌদুদির উম্মত এরা নিজেরা মুসলমানও না। জি, ধন্যবাদ, ভালো থাকবেন। বাংলাদেশ সংবিধানের যে 39 অনুচ্ছেদে এটা বলা হয়েছে যে ফ্রিডম অফ থট এন্ড কনসিয়েন্স ইজ গ্যারান্টিড। সেকেন্ড, এটা সাবজেক্ট টু এনি রিজনেবল রেস্ট্রিকশনস ইম্পোজড বাই দি ল ইন দি ইন্টারেস্ট অফ দ্য। এখন আপনি দেখেন যে আপনাকে কথা বলার স্বাধীনতা দিয়েছে, তার মানে হচ্ছে প্রেসের, যে আপনি আমরা কথা বলছি কিংবা পত্রিকায় কেউ লেখালেখি করছে, সেইটার উপরে আপনি রেস্ট্রিকশন আরোপ করতে পারবেন। কয়েকটা শর্ত আছে। এখন সিকিউরিটি অফ দ্য স্টেট, এখন শেখ হাসিনা কথা বললে কিংবা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কথা বললে দেশের, বাংলাদেশের সিকিউরিটি কোনোভাবে থ্রেটেন হচ্ছে কিভাবে? না, শেখ হাসিনা যে আপনার তিনি যে বলেছেন যে এই বছরের ভেতরে তিনি দেশে ফিরবেন, তো বিএনপির তো সেটাকে স্বাগত জানানো উচিত। আমার কাছে যেটা মনে হয় যে সরকার একটা আতঙ্কের মধ্যে আছে, সরকার আসলেই ভয় পেয়েছে। হ্যাঁ, কারণ এইটা তো সরকারের আমন্ত্রণ জানানো উচিত, হ্যাঁ আপনি আসেন, আমাদের যে বিচারিক প্রক্রিয়া সেটা ফেস করেন। কিন্তু এই যে আপনার ধরেন যে বিএনপি 4 মাসের ভিতরে ধরেন আওয়ামী লীগ যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ফলাফল কত মারাত্মক আপনি বুঝতে পারেন। তাহলে পরে আপনার এই যে ধরেন যে 4 মাসের মাথায় সরকারের যে সমালোচনাগুলো হচ্ছে, যে আপনার অনেকেই বলছেন যে তারা অতীতের সেই স্বৈরাচারী পথে হাঁটবেন কিংবা হাঁটছেন। হ্যাঁ, এটা আসলে কথা ছিল। ভারতের নিষেধাজ্ঞার পর থেকে সরাসরি কখনো প্রচার করছে না, বা 5 আগস্টের পরে এই নিষেধাজ্ঞা আসার আগেও কখনো করেনি। তিনি কোথায় কি বলছেন সেগুলো এক্সপ্লেনারি এক ধরনের সংবাদ দিচ্ছে, বা আলোচকরা টকশোতে বিভিন্ন ধরনের আলোচনা করছেন। হঠাৎ করে কেন তথ্য বিষয়ক উপদেষ্টা এই মন্তব্যটি করলেন, কি মনে হয় আপনার? আমার যেটা মনে হয় যে দীর্ঘ প্রায় 19 থেকে 20 বছর পর বিএনপি জনগণের সমর্থন নিয়ে আপনার যে সরকার গঠন করেছে, আমরা আসলে, আমি ব্যক্তিগতভাবে খুব ইতিবাচক কিছু বিষয় প্রত্যাশা করেছিলাম, যে তারা মানবাধিকার সংরক্ষণের ব্যাপারে যথেষ্ট যত্নবান হবেন, তারা রাজনৈতিক অধিকার সেগুলো প্রতিষ্ঠার ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করবেন। ধরেন দীর্ঘদিন বাংলাদেশে মানে নির্বাচন, সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে না, এটা সত্যি। আবার এটাও ঠিক যে সেই কারণেই তো সরকার পতন, এবং সেই যে কারণে সরকার পতন হলো, আপনি যদি তার চেয়েও খারাপ কিছু করেন সেটার জন্য তো আমরা প্রস্তুত। এবং যে নির্বাচন হয়েছে, আমরা
উগ্রবাদী শক্তি ক্ষমতায় চলে আসার একটা সম্ভাবনা ছিল, আমরা খুব বেশি কথাবার্তা বলিনি, কিন্তু সেই নির্বাচনে তো 22% আপনার জাল ভোট হয়েছে। তারপরে নির্বাচন কমিশনের অনেক হিসাবে অনেক আপনার বোঝা মিলছে, কিন্তু এই যে এটা করার পরে আপনি ধরেন যে নির্বাচনের সময় আওয়ামী লীগের যারা সমর্থক, কারণ আওয়ামী লীগের ভোট তো একটা বিশাল ব্যাপার এবং বেশ অনেকগুলো আসন আপনার জামাত এবং বিএনপির যে আপনার ব্যবধান সেটা ছিল 5 থেকে 10,000, সেখানে তো আওয়ামী লীগের ভোট একটা বড় আপনার ভূমিকা পালন করেছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যখন শেখ হাসিনা যখন ঘোষণা দিলেন ভারতে একটি গণমাধ্যমে এনডিটিভিতে যে তিনি এই বছরের মধ্যে ফিরে আসবেন, সেই মুহূর্তে বা তার একদিন দুদিন পরে এসে তথ্য বিষয়ক উপদেষ্টা কেন এই বিষয়টি স্মরণ করিয়ে দিলেন? আমি আপনাকে আরেকটি জিনিস মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা আর আওতায় পড়লো, ইউনূস সরকার যখন আওয়ামী লীগের কোনো কিছু প্রচারণা করা যাবে না তাদের দলীয় অ্যাক্টিভিস্টদের মাধ্যমে এরকম একটি বিজ্ঞপ্তিও প্রচার করলো, তখন প্রশ্ন উঠেছিল যে আওয়ামী লীগ সম্পর্কে কি গণমাধ্যমে কোনো কিছু আলোচনা হবে না, বা যারা বিশ্লেষণ করছেন তারা কি কথা বলতে পারবেন না? তখন ইউনূস সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা এসেছিল, না, গণমাধ্যমের আওতার বাইরে পড়বে, কিন্তু ফেসবুকে কিংবা ইলেকট্রনিক মাধ্যমে তাদের পক্ষে সরাসরি পরিচালনা করা যাবে না। এখন শেখ হাসিনার বক্তব্য নিয়ে যদি কেউ আলোচনা করে, সেটি কি আইন লঙ্ঘন হয়? আপনার কি মনে হয় আপনার দৃষ্টিতে? না, শেখ হাসিনা যে আপনার তিনি যে বলেছেন যে এই বছরের ভিতরে তিনি দেশে ফিরবেন, তো বিএনপির তো সেটাকে স্বাগত জানানো উচিত, তাই না? যে তিনি ফিরবেন এবং তিনি বলেছেন যে বিচার যেটা হয়েছে সেটা তিনি ফেস করবেন, তিনি বিচারিক প্রক্রিয়া যেগুলো আছে সেগুলোকে আপনার মোকাবেলা করে দেশের মানুষের, যদি দেশের মানুষ তাকে বরণ করে নেয় তিনি থাকবেন, এবং এটা তো তার নিজের মানে নিজের দেশ। কিন্তু ওয়েলকাম জানাচ্ছে না কেন? সবসময় আবেদন জানাচ্ছে তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে, তাকে ফিরিয়ে দেওয়া হোক, এবং শেখ হাসিনা নিজেই ফিরে আসতে চাইছেন, তাহলে ওয়েলকাম না জানিয়ে এই ধরনের কথা আবার মনে করিয়ে দেওয়ার কারণ কি সরকারের পক্ষ থেকে, যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না বা এটা নিয়ে কোনো কিছু করা যাবে না? তার মানে কি সরকার অন্য কিছু? মানে কয়েকদিন আগেই তো আপনার একটা প্রচন্ড সমালোচনা হয়েছে যে আওয়ামী লীগের যে ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেইখানে ধরেন আর্মি নামানোর তো কোনো দরকার ছিল না, এবং একটা নির্বাচিত সরকার যখন আর্মি নামায়, মানুষ কখন আর্মি নামায় যখন সমস্ত আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারপর বিভিন্ন সংস্থা, তাদের যে সমস্ত মেজার যখন সেটা ফেইল করে, তখন সেটা আপনার আর্মি নামায়। এবং আওয়ামী লীগ যে আপনার কর্মসূচি দিয়েছে সেটা তো তারা রাস্তাঘাটেও দেয়, তারা বলেছে যে হ্যাঁ আমরা এটা উদযাপন করব, কেক কেটে উদযাপন করব, আমরা ভার্চুয়ালি আমরা কথাবার্তা বলবো, আলোচনা করব, তাতে আর্মি নামানোর কি মানে কি এমন? তাহলে পরে আপনার এই যে ধরেন যে 4 মাসের মাথায় সরকারের যে সমালোচনাগুলো হচ্ছে, যে আপনার অনেকেই বলছেন যে তারা অতীতের সেই স্বৈরাচারী পথে হাঁটবেন কিংবা হাঁটছেন, হ্যাঁ এটা আসলে কথা ছিল। এবং আমি তো মনে করি যে 5ই আগস্টের আগের বাংলাদেশ আর 5ই আগস্টের পরের বাংলাদেশ কিন্তু এক না। 5ই আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের যেমন চ্যালেঞ্জ আছে, বিএনপির যেমন চ্যালেঞ্জ আছে, জামাতে ইসলামের চ্যালেঞ্জ আছে, এখানে সাংবাদিকদের চ্যালেঞ্জ আছে, এখানে বিচার বিভাগের চ্যালেঞ্জ আছে, এখানে সিভিল সোসাইটির চ্যালেঞ্জ আছে। প্রত্যেকটা রাজনৈতিক গোষ্ঠী, তারপরে সিভিল সোসাইটি, কালচারাল কর্মকাণ্ড যারা করেন, যারা সমাজ এবং রাষ্ট্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, প্রত্যেকেরই চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটা যদি সঠিকভাবে মোকাবেলা করা না যায়, তাহলে পরে ওই আমরা যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমরা যে স্থিতিশীল বাংলাদেশ, আমরা খুব বেশি প্রত্যাশা না করি যে একদম গণতান্ত্রিক বাংলাদেশ হয়ে যাবে, একদম সুশাসনের বাংলাদেশ হয়ে যাবে, সেটা আমি প্রত্যাশা না করি, কিন্তু একটা ধরেন চলনসই অপারেশনাল ডেমোক্রেসি কিংবা অপারেশনাল গুড গভর্নেন্স, সেই জায়গাটা তো আমরা প্রত্যাশা করতে পারি। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস তো সবই শেষ করেছেন। তিনি তার মূল এজেন্ডা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করা এবং দেশের স্বার্থ অনেক জায়গায় বিক্রি করে আপনার বাংলাদেশটাকে এই মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ রাজনীতির স্বার্থে যতটা বেশি এটাকে ভালনারেবল করা যায় সেইটা করা।
কিন্তু এই যে আপনার ধরেন যে বিএনপি 4 মাসের ভিতরে ধরেন আওয়ামী লীগ যে নিষিদ্ধ করল, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ফলাফল কত মারাত্মক আপনি বুঝতে পারেন। হ্যাঁ, কারণ আওয়ামী লীগ এই দীর্ঘদিন 15 বছর তারা যে শাসন করেছেন, হ্যাঁ, সেটা নিয়ে অনেক আপনার আলোচনা সমালোচনা সেটা আছে, কিন্তু তারা তো কাউকে নিষিদ্ধ করে, মানে শেষ 3-4 দিন আগে নির্বাহী আদেশে জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিল, এবং সেইটাও আমি এবং আমরা বলেছি সেটা ঠিক হয়। এবং আপনি আওয়ামী লীগের মতো একটা সংগঠন, যে সংগঠনটা এত দীর্ঘ সময়, এবং আপনাকে বুঝতে হবে যে ক্ষমতায় গেলে ভুল ত্রুটি সবাই করে। বাংলাদেশের সমস্ত ইতিবাচক অর্জনের সাথে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা আছে। আপনি সেই 47 সাল থেকে শুরু করে ভাষা আন্দোলন বলেন, শিক্ষা আন্দোলন বলেন, গণ অভ্যুত্থান বলেন, মুক্তিযুদ্ধ বলেন, তারপরে আপনি সামরিক শাসন বিরোধী আন্দোলন বলেন, আপনি সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, এখানে 71-এর যারা অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের শাস্তি দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা প্রগতিশীল আন্দোলনে আওয়ামী লীগের ভূমিকা ছিল। এখন সরকারে গেলে সবাই ভুল ত্রুটি করে। এখন আপনি সরকার, আপনি যদি বলেন যে সরকারের তো ওয়েলকাম জানানো উচিত, শেখ হাসিনা নিজেই যেখানে বলছেন, এবং ভারত সরকারের কাছে বারবার ভারবাল নোট পাঠাচ্ছে, নানান ধরনের আবেদন পাঠাচ্ছে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রত্যর্পণ চুক্তির অধীনে, তো কোনো চুক্তিই তো কাজ দরকার নেই। শেখ হাসিনা নিজে ফিরে আসতে চাইছেন, তাহলে কেন ওয়েলকাম জানাচ্ছে না? এবং তার এই কথার মধ্য দিয়ে অনেকে বলছেন তিনি রাজনৈতিক স্ট্যান্ডবাজি করছেন। সেটা তো প্রমাণ করতে হবে যে সরকার সব ধরনের সুযোগ করে দেবে তাকে দেশে ফেরার ক্ষেত্রে, আইনের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে। সেটি না করে কেন সরকার এখন নতুন নতুন ব্যাখ্যা দিচ্ছে, তার বক্তব্য প্রচার করা যাবে না, কথা প্রচার করা যাবে না? কেন সরকার এটি করছে, আপনার কি মনে হয়? মানে বিষয়টা হচ্ছে যে এতটা, মানে কি বলবো, যে আমাদের এখানে এই দ্বিচারিতা, কারণ আমরা দেখেছি যে আপনার প্রথম কথা হচ্ছে যে এই দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদের তরফ থেকে বিএনপিকে বলা হয়েছে যে তারা সন্ত্রাসী সংগঠন, এরকম কথাও বলা হয়েছে, এবং তাকে কিন্তু শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়। আবার আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এখন, তারপরে আগে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তো তার যে কথাবার্তা, লন্ডন থেকে তিনি যে কথাবার্তা বলতেন, সেটা কিন্তু আমাদের ফর্মাল মিডিয়া, যেটা এমনিতে আমরা যেটা ইউটিউবে কিংবা যেটার উপর রেস্ট্রিকশন আরোপ করা কঠিন, হ্যাঁ, আমরা কিন্তু দেখেছি সেখানেও কিন্তু তাকে নিষিদ্ধ করা হয়েছিল। তো সেই একই যে অন্যায়ের শিকার যারা হয়েছে, তারা আবার একই অন্যায় করছে এবং একই স্বৈরতন্ত্রের পথে হাঁটছে, এবং তাদের বিভিন্ন স্থানীয় সরকারে যে আপনার প্রশাসক নিয়োগ করে দেওয়া হল, এটা নির্বাচনের দাবি ছিল। মানে জায়গাতে আপনার মানবাধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, তারপরে আপনার গণতান্ত্রিক যে সমস্ত চর্চাগুলো হওয়া উচিত সেই সমস্ত ক্ষেত্রে, তারপরে একটা বড় রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষেত্রে, এই সমস্ত ইন্ডিকেটর কিন্তু একটাও ভালো। এবং বিশেষ করে আপনি যে বিষয়ে আজকে আলোচনা করছেন, হ্যাঁ, এটা শিকার তো বিএনপি নিজেই ছিল, এবং তারা তো বলেছে, এবং সেই কারণেই তো আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগের যেটা সমালোচনা করা হয় যে তারা গণতান্ত্রিক অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার সেটা খুব নাজুক হয়ে গিয়েছিল, মানুষ সঠিকভাবে ভোট দিতে পারছিল না, তারপরে বিরোধী দলকে আপনার একদম নানারকমভাবে হয়রানি করছিল, তাদের দমন পীড়ন করছিল। তো আপনি তো তার চেয়ে কয়েক ডিগ্রি বেশি করে ফেলেন, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, আপনাকে তো নিষিদ্ধ করা হয়। তারপরে আপনার 21শে আগস্ট যে বোমা হামলা হয়েছে, সেইটার যে আমরা বিচারিক নমুনা দেখলাম, মানে তাতে আমি হাসবো না কাঁদবো আমি তো মানে মাঝে মাঝে বুঝে উঠতে পারি না যে 21শে আগস্ট তো নিশ্চয়ই কেউ না কেউ গ্রেনেড মেরেছে। কে মেরেছে? আপনি যে আমাদের আদালত যে একদম বেকসুর খালাস করে দিল, তার ভিত্তিটা কি? কারণ দীর্ঘদিন ধরে পুলিশ সেটা তদন্ত করেছে, তারপরে সেটা আপনার চার্জ গঠন হয়েছে, তারপরে সেটা এক্সামিনেশন হয়েছে, ক্রস এক্সামিনেশন হয়েছে, সবকিছু করার পরে যে কনভিকশনটা দিল, আপনি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে দেখাবেন যে এইটা এই কারণে আপনার একদিন আদালতে উঠলো, আপনি সেটা হয়রানি করার জন্য করা হয়েছিল, সেটা আপনি মানে খারিজ করে দিলেন।
তাহলে পরে এইটাই যদি বিচারিক নমুনা আপনারা প্রদর্শন করবেন, তাহলে গত 15 বছরে আওয়ামী লীগ যা যা করেছে তার চেয়ে তো বেশি খারাপ আপনি করে ফেলবেন। তাহলে পরে আপনি গণতন্ত্রের কোন নমুনা স্থাপন করছেন? এবং আপনি যে বিষয়টা আজকে বলছেন, যে আমাদের বাংলাদেশ সংবিধানের যে 39 অনুচ্ছেদে এটা বলা হয়েছে যে ফ্রিডম অফ থট এন্ড কনসিয়েন্স ইজ গ্যারান্টিড। সেকেন্ড, এটা সাবজেক্ট টু এনি রিজনেবল রেস্ট্রিকশনস ইম্পোজড বাই দি ল ইন দি ইন্টারেস্ট অফ দ্য। এখন আপনি দেখেন যে আপনাকে কথা বলার স্বাধীনতা দিয়েছে, তার মানে হচ্ছে প্রেসের, যে আপনি আমরা কথা বলছি কিংবা পত্রিকায় কেউ লেখালেখি করছে, সেইটার উপরে আপনি রেস্ট্রিকশন আরোপ করতে পারবেন। কয়েকটা শর্ত আছে। এখন সিকিউরিটি অফ দ্য স্টেট, এখন শেখ হাসিনা কথা বললে কিংবা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কথা বললে দেশের বাংলাদেশের সিকিউরিটি কোনোভাবে থ্রেটেন্ড হচ্ছে কিভাবে, এটা আমি বুঝতে পারি। তারপরে ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট, কার সাথে ফ্রেন্ডলি রিলেশন নষ্ট হচ্ছে? নষ্ট হলে আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন যে এই দেশের সাথে আমার ফ্রেন্ডলি রিলেশন নষ্ট হচ্ছে, সুতরাং আমি এই ব্যবস্থাটা নিলাম। পাবলিক ওয়ার্ডার তো নষ্ট হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করে চলছে না, এবং আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকেই আপনার বিনা বিচারে জেলে আটকে রাখা হয়েছে। তারপরে আপনার সম্প্রতি 7টা লাশ যে ভেসে 7 মার্ডার, সেটা তো মারাত্মক একটা ঘটনা। যে তাকে ওয়েলকাম জানানো হচ্ছে না, তাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার কোনো বক্তব্য দিচ্ছে না এই ক্ষেত্রে, যে হ্যাঁ আমরা রেডি, তিনি ফিরে আসুন, এবং তার ফিরে আসার জন্য আমাদের ট্রাভেল পাসটা যা যা দেওয়া দরকার দিব, সেই ধরনের কোনো কথা না বলে বরঞ্চ তার এই বক্তব্যের পর এই ধরনের মন্তব্য যে তার বক্তব্য প্রচার করতে পারবে না মিডিয়া বা করা উচিত না, আদালতে নিষেধাজ্ঞা রয়েছে, এই কথাগুলো বলার অর্থ কি? তার মানে কি সরকার চায় না শেখ হাসিনা ফিরে আসুক, অথবা শেখ হাসিনার এই বক্তব্যের মধ্য দিয়ে সরকার এক ধরনের আতঙ্কের মধ্যে আছে যে সত্যি সত্যি যদি তিনি ফিরে আসতে চান তাহলে সরকার তখন কি করবে? আসলে বিষয়গুলো কি মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকার তো চায় যে শেখ হাসিনা আসুক, হ্যাঁ, তার বিচার হোক, তাই না? যেটা সরকার এবং অন্যান্য দল, তারপর আমাদের সিভিল সোসাইটির অনেকে বলেন যে হ্যাঁ এতগুলো হত্যাকাণ্ড হয়েছে, বিচার করা উচিত। তো বঙ্গবন্ধু কন্যা তো সেটা বলেছেন, তিনি তো বলেছেন যে তিনি বিচারের মুখোমুখি হতে চান। হ্যাঁ, এবং এই সম্প্রতি যে সাক্ষাৎকার, সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন ডিসেম্বরের মধ্যে তিনি আসবেন, এবং সেটার জন্য ট্রাভেল পাসের জন্য তিনি আবেদন করবেন, এবং সেটা হচ্ছে যে আপনার তিনি বিচারের মুখোমুখি হতে চান। কারণ যে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যে বিচারটা হয়েছে, আমি তো মনে করি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল পুরোপুরি এটা মানে যে এস্টাবলিশমেন্টটা হয়েছে সেকেন্ড টাইম, এটা পুরোপুরি অবৈধ, এবং এই কথা আমি অনেকবার বলছি, এবং সেইটা তো আমি হাইকোর্টে গিয়ে চ্যালেঞ্জ করব। আমি তো উচ্চ আদালতের মতামত নিতে পারছি না। হ্যাঁ, এবং সরকারের আমার কাছে যেটা মনে হয় যে সরকার একটা আতঙ্কের মধ্যে আছে, সরকার আসলেই ভয় পেয়েছে। হ্যাঁ, কারণ এইটা তো সরকারের আমন্ত্রণ জানানো উচিত, হ্যাঁ আপনি আসেন, আমাদের যে বিচারিক প্রক্রিয়া সেটা ফেস করেন। হ্যাঁ, এবং আমরা তো দেখলাম যে আপনার দীর্ঘদিন ধরে 21শে আগস্ট যে গ্রেনেড হামলা, সেটার বিচার চললো, কনভিকশন হলো, তারপরে অল অন এ সাডেন একদিনে আপনার আদালতে গিয়ে সেটা খারিজ করে দেওয়া। এই যদি হয় আপনার বিচারিক মানদণ্ড, এই যদি হয় রুল অফ ল, তাহলে পরে বাংলাদেশটা চলবে কিভাবে? আপনাকে তো একটা ক্রেডিবল জিনিস আপনাকে উপস্থাপন করতে হবে। হ্যাঁ, এবং আপনি দেখেন যে আপনি যে ইসের কথা বললেন, আপনি যে কথা বলার স্বাধীনতার কথা বললেন, আমি স্পষ্ট মনে করতে পারি, আমি নিজেও অনেক টক শো করেছি, যে আওয়ামী লীগের আমলে যে টক শো গুলো হতো আপনার ইয়েতে না, ইউটিউবে না, এই যে আমাদের ফর্মাল মানে বাংলাদেশ টেলিভিশন বিভিন্ন টেলিভিশন, ওখানে 3 জন থাকলে একজন বিএনপির মাস্ট, বিএনপি কিংবা মানে বিএনপির তো একজন থাকতেন, এবং সেখানে আমাদের এই বর্তমান তথ্য উপদেষ্টা তিনিও কিন্তু অনেক টক শোতে ছিলেন, এবং তিনি তার যে নিজস্ব চ্যানেল আছে সেখানেও তিনি মানে অসংখ্যবার এই মানে তৎকালীন প্রধানমন্ত্রী তাকে নানা নেতিবাচক বিশেষণ দিয়েছেন, নানাভাবে কথা বলেছেন, এবং সেই জিনিসটা তো মানে এখন তো আপনি দেখেন যে টেলিভিশনগুলো মনে হয় যে একদম মেরুদণ্ডহীন হয়ে গিয়েছে, মানে একতরফা কথা হচ্ছে, এবং অনেক কথার কোনো কন্টেন্ট কিংবা মানে মানে যৌক্তিক কোনো ভিত্তি আমি খুঁজে পাই, যে কি কথা বলে না বলে। সেখানে এসে আবার অনেকে বলে যে উদীচী ভেঙে দাও, তারপরে প্রথম আলো গুড়িয়ে দাও, ডেইলি স্টার গুড়িয়ে দাও, এরকম কথাও তো বলা হচ্ছে। হ্যাঁ, তো এইটা আপনার মানে কোন ইসের
আপনি একদিকে হচ্ছে যে আপনি যার যা অধিকার সেই অধিকারটাকে তাকে বঞ্চিত করছেন, অন্যদিকে ইউটিউবে কিংবা অন্য কোথাও এসে আপনার সরাসরি বলে দিচ্ছে, আপনাকেও তো থ্রেট করেছে একে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, একে কেন মব করা হচ্ছে না, এ করেছে না। তো এক দেশে যদি এরকম চলতে থাকে যে একটা বিশাল অংশের মানুষ তারা যদি কথা বলেন তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হবে, তাদের উপর মব করা হবে, আর আরেক অংশের মানুষ তারা একদম প্রকাশ্যে ঘোষণা দিয়ে 32 নম্বর গুড়িয়ে দেবেন, তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, তাহলে পরে সেইটা তো আপনার আমাদের ভালো কোনো দিকে নিয়ে যাবে না। অধ্যাপক কার্জন, আমি শেষ প্রশ্নটা করতে চাই আপনার কাছ থেকে, উত্তরটা নিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করব। সেটা হচ্ছে যে তথ্য বিষয়ক উপদেষ্টা এর আগেও বলেছেন, মঙ্গলবার যে সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের তিনি ফেস করেছেন সেখানে আবারও বলেছেন যে আওয়ামী লীগ নিষেধাজ্ঞার বিষয়টি আদালতের এখতিয়ার। নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়েছে রাজনৈতিক কার্যক্রম আওয়ামী লীগের, কিন্তু এটা স্থায়ী হবে কিনা, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, সেটি বারবার তিনি বলছেন আদালতের এখতিয়ার। আদালত কি স্বতঃপ্রণোদিত হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, নাকি সরকার পক্ষ আদালতে যাবে, নাকি আওয়ামী লীগের কেউ একজন সরকারের যে আইন বা সরকারের যে নির্দেশনা সেটির বিরুদ্ধে রিট করবে? এই অস্পষ্টতা কেন? আপনি কি বুঝতে পারছেন তার বক্তব্যটি? মানে তিনি কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না। তিনি বলছেন আদালতের এখতিয়ার আওয়ামী লীগ নিষেধাজ্ঞার বিষয়টি, তাহলে সেই নিষেধাজ্ঞা যে আদালত দিবে কিভাবে, কোন ওয়েতে? স্বতঃপ্রণোদিত আওয়ামী লীগে কেউ রিড করতে হবে, মানে ইনডিরেক্টলি কি কেউ, মানে ডাক্তার জাহিদ এই কথা কি বলতে চাচ্ছেন, নাকি সরকার আদালতে যাবে, কোনটা? না, মানে বিষয়টা হচ্ছে যে এই আপনার মানে লিগ্যাল অনেক সাটল বিষয় আছে, তো উনি তো লয়ের লোক না, হ্যাঁ, যার ফলে ওই জায়গাতে একটা অস্পষ্টতা থেকে যাচ্ছে। আর আমি যেটা মনে করি যে এই প্রশ্নটাই অপ্রাসঙ্গিক। আপনি রাজনৈতিক যে বিষয় আপনার রাজনৈতিক ভাবেই তার সমাধান করতে হবে, আপনি কখনোই তাকে আদালতে নিয়ে যাওয়া ঠিক না। আদালতে ওই অনেক বিষয়কে কিন্তু আওয়ামী লীগও আদালতে নিয়ে গিয়েছিল, কিন্তু ওইটা কিন্তু পলিটিক্যালি সেটেল হয়েছে, এবং আপনি যখনই আদালতে সেটা নিয়ে যাবেন তখন আদালত তো বিতর্কিত হবে। এবং আপনি দেখেন যে অনেক বিষয়কে কিন্তু আদালতে নিয়ে যাওয়া হয়েছিল, ওটা পলিটিক্যালি সেটেল হয়েছে। আর আপনি ধরেন আজকে আমি হাইপোথেটিক্যালি ধরেন, হ্যাঁ, আপনি 5ই আগস্টের পরে একটা সরকার এসছে, তারপরে বিএনপি এসে আর একটা সরকার হয়েছে, আসার পরে কিন্তু আপনার আদালতের যে বিচারক সেট আপই চেঞ্জ হয়ে গেছে। আবার হাইপোথেটিক্যালি আমি যদি ধরি আজকে রাতে কিংবা 6 মাস 1 বছরের ভিতরে একটা রেজিম চেঞ্জ হবে, নতুন রেজিম এসে কিন্তু আদালতের যারা মানে জুডিশিয়াল অ্যাক্টর ওই সেটই চেঞ্জ হয়ে যাবে, তখন আপনি নতুন ধরনের ইয়ে দেখবেন। সুতরাং পলিটিক্যাল যে বিষয়টা সেটা তো মানে যে সরকার, পলিটিক্যাল কারণে সরকার পরিবর্তন হলে নতুন সরকার এসে সব জায়গায় আপনার রিশাফল করছে, তাহলে পরে আপনার আদালতই তো মানে পলিটিক্যাল বিষয়ের সাবজেক্ট, এইটার অধীন। হ্যাঁ, আদালতের বাস্তবতা রাজনৈতিক বাস্তবতার অধীন, তাহলে পরে আপনি পলিটিক্যাল বিষয়কে আদালতে কেন নেবেন? হ্যাঁ, আর এই যে আসলে কথা বলা হচ্ছে দেয় না, এই জন্যই আপনাদের মতন যারা সুধীজন আছেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি, এই আর কি। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, টঙ্গীর তুরাগ নদে, ঢাকা এবং টঙ্গীর মধ্যে, উত্তরার মধ্যে, আশুলিয়ার মধ্যে, এই পুরো যে বেল্টের মধ্যে যে স্থলভাগকে বিভক্ত করেছে যে নদ, তুরাগ নদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই তুরাগ নদের সীমারেখা, এই তুরাগ নদের সীমারেখার মধ্যে বাংলাদেশের রাজনীতি অর্থনীতির অনেক বিষক্রিয়া এখানে ঘটে থাকে। এবং এই তুরাগ অঞ্চল শেখ হাসিনার পতন ঘটিয়েছিল। আবার আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বহু ঘটনা এই তুরাগ অঞ্চলে ঘটেছিল। তো সেই তুরাগ নদে যে ছবি আসছে সেগুলো পরে, কিন্তু প্রথম কথা হলো সেখানে
মানে ভাসমান অবস্থায় লাশ পাওয়া গেছে। সরকারের তথ্যমতে এবং দেশের মূলধারার গণমাধ্যম, সেই গণমাধ্যমের বক্তব্য অনুযায়ী এখানে দুটো লাশ পাওয়া গেছে। আওয়ামী লীগ এবং তাদের যারা সমর্থক রয়েছেন বা সমর্থক মানে সমমনের যারা সমর্থনকারী, তাদের প্রাথমিক বক্তব্য হলো যে 7টি লাশ, 7 যে ডেড বডি, এগুলো সেখানে ভাসছিল এবং এগুলোকে মেরে গুলি করে পিটিয়ে কে বা কারা, সরকারের সাথে হতে পারে, সরকারের দলের হতে পারে, রাষ্ট্রের বাহিনী হতে পারে, এই লাশগুলো তুরাগে ফেলে দেওয়া হয়েছে বা ডুবিয়ে দেওয়া হয়েছে অতীতের মতো, এগুলো ভেসে উঠেছে, হোয়াট এভার মেবি। আর এই যে পক্ষ এবং বিপক্ষ, এই পক্ষ বিপক্ষের কথা নিয়ে বাংলাদেশ, ভারত, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে সব জায়গাতে যে বাংলাদেশ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, সেখানে এই তুরাগের নদীতে ভাসমান লাশ বা লাশের মিছিল একটা দুটো নয়, 7টা 8টা 10টা 12টা এরকম নানা রকম গল্প গুজব ছড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে সকল তাপ এবং চাপ অতীতে দেওয়া হয়, ঠিক এই সময়টিতে সেরকম ঘটনা ঘটছে। প্রথমত এই বিষয়টি অস্বীকার করার চেষ্টা করা হয়েছে, পরবর্তীতে স্বীকার করা হয়েছে, কিন্তু এটা যে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয় বা রাষ্ট্রের কোনো বাহিনী কারো নির্দেশে এই কাজটি করেনি, কিংবা সরকার সমর্থক কোনো রাজনৈতিক দল বা সরকার সমর্থক রাজনৈতিক দল বা সরকারি দল যেটা রয়েছে, তারা সম্মিলিতভাবে কোনো ম্যাটিকুলাস